মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের জানিয়েছেন এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল, যাত্রী আটকে পড়েছিলেন, এর জন্য যে যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মৌকুফ করা হবে। এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন। এটা যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য জনস্বার্থে এবং এয়ারলাইনগুলো যে আছে ভালো সাপোর্ট দিচ্ছেন সেটাকে সামনে রেখে মাননীয় উপদেষ্টা মহোদয় সে একটা ভালো একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন আমরা মনে করছি। মোরওভার একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, যেহেতু কার্গো ভিলেজটা দ্যাট ইজ ইম্পোর্ট কার্গো ভিলেজটা পুড়ে গিয়েছে। যেদিন আগুনের ঘটনা ঘটে সেদিন অলমোস্ট রাত 2টা-2:30 পর্যন্ত আমরা রেখেছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের গাইডলাইন দিয়েছেন কোথায় কী করা যায়, তার প্রেক্ষিতে আমরা কার্গো অপারেশন এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, চালু আছে। এখন আপাতত 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু টেম্পোরারি শেড করার প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি। এই ব্যাপারে প্রতি মুহূর্তেই আমি বলতে আমরা কাজ চলমান আছে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় প্রতি মুহূর্তে আমাদের গাইড করছেন কীভাবে কাজটা দ্রুতভাবে করা যায় যাতে আমাদের পুরোপুরি অপারেশনটা অ্যান্ড স্ট্রাকচার যেটা সেটা নির্মাণ করা যায়। অতি দ্রুত এই সম্বন্ধে আপনারা আরও খবর জানতে পারবেন। সক্ষমতা বাড়াতে হবে ডেফিনেটলি, বাট সক্ষমতা ছিল না সেটা বলবো না। আমি আবার বলছি যারা ওইখানে ছিলেন তারা দেখবেন আগুনটা কীরকম ছিল। এইখানে কার্গো টার্মিনালের ভিতরে যে মালপত্রগুলো ছিল মেইনলি হচ্ছে আপনার বেশ দাহ্য গার্মেন্টস রিলেটেড, 60-70% ইম্পোর্ট কার্গোস আর গার্মেন্টস অথবা দাহ্য পদার্থ রিলেটেড। সুতরাং আগুনটা যেভাবে গিয়েছিল আমি 40টা বলছি না, 40টার অধিক সংখ্যাটা আমি শুনেছি 47, বাট আমাকে আবার হিসাব করতে হবে। 47 বললে আমি স্পেসিফিক হয়ে যাবে সেজন্য বলছি না, 40-এর অধিক বলছি। 40 অধিক ছিল, বাট আগুনটা যে পরিমাণে ছিল যারা ছিলেন তারা দেখেছেন সেইটা সাফিসিয়েন্ট ছিল না, অত সেটা যে আপনার আগুন ঠিক করতে পারেন। বিশেষত যে এই দাহ্য পদার্থের ব্যাপার এই ইম্পোর্ট কার্গোর যে গার্মেন্টস রিলেটেড ম্যাটেরিয়ালগুলো বেশ দাহ্য সেই হিসাবে। আর যে বলেন আপনার ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, ডেফিনেটলি ক্যাপাবিলিটি বাড়ানোর সুযোগ সব জায়গাতে আছে, সেটা আমি বলবো। বিল্ডিংটা সিভিল হয়েছে আমি যতটুকু বলতে পারি, তারপর বলছি তদন্তের স্বার্থে সব কিছু স্পেসিফিক বলে কাউকে দোষ দেওয়াটা সে ঠিক হবে না। তদন্ত কমিটি আছে, ওনারা বের করবে, বাট আমি যতটুকু জানি বিল্ডিংটা আমাদের ভিতরের অ্যারেঞ্জমেন্টটা কী হবে সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে কর্তৃপক্ষ বলেছে ওনারা এটা মেনটেন করেন। তার ভিতরে অ্যাডিশনাল আমার যে সাপোর্টটা আছে আমার এখানে আবার বলছি 140টা, আমি স্ট্যাটিস্টিক নিয়ে দেখছি 140টা তো ফায়ার এক্সটিংগুইশার ছিল এবং সেইখানে যে সিভিলিয়ান যে কর্মীরা যারা কাজ করেন, যেটা সিভিলিয়েশন না, ওনাদের গত জুলাই মাসে মনে করেন 200 কর্মীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং টাইম টু টাইম তাদের সাথে এই রিলেটেড কাজ করার হয়। সুতরাং ভিতরে ম্যানেজমেন্টটা যে আছে পিওরলি আমি মনে করি এটা তাদের ভিতরে বর্তায়, ঠিক আছে। আর আপনি যেটা বললেন যে আপনার ওই যে কেন তাদের নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা আমাকে আমরা একটা তদন্ত কমিটি বের করুক যে তাদের কোনো গাফিলতি ছিল নাকি। আমি যতটুকু জানি যে স্ট্রাকচারটা ছিল হ্যাভি, সেখানে কেটে ভিতরে ঢুকতে পারে না। আর সামনে যে স্তূপকার যে আপনার অ্যাপ্রন এলাকায় যে মালপত্রগুলো ছিল তার জন্য আমার ফায়ার ভেহিকেলটা অথবা এটা আমাদের কাজে বাধা দিচ্ছিল, সেটা আমি আমার প্রাথমিক অনুমানে এবং তদন্তে আমি সেটা আমাকে পেয়েছি। এই ঘটনাটা অবশ্যই দুঃখজনক এবং আমার জন্য একটা খারাপ অভিজ্ঞতা, সেটা নো ডাউট। বাট আইকাও আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরও বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। জাস্ট শুধু একটা ঘটনা দেখেন, কদিন আগে দেখলেন না হংকং এয়ারপোর্টে একটা 747 কার্গো এয়ারক্রাফট পড়ে গেল। আমরা তো এটা ধারণা করতে পারি হংকং যে আছে তাদের ইনফ্রাস্ট্রাকচার অথবা তাদের প্রসিজিওর তাদের কমপ্লায়েন্স ধারণা করা যায় যে মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড, তাই না? সেখানে একটা 747 আর ছিটকেরা ছবি সহ দেখেছেন। এখন যদি আমি বলি ওখানে সবই খারাপ সে বলা তবে ঠিক হবে না। কোনো একটা ঘটনা ঘটেছে, তদন্ত হোক, তারপর দেখা যায় কীরকম। তো আমাদের এখানে সেটা বলতে পারি যে আইকাওতে এখানে কোনো প্রভাব ফেলবে না। সাবসিকুয়েন্টলি যে কমিটিগুলো আসবে সেগুলো যদি আমরা কমপ্লাই করলে আমি মনে করি সেটার মধ্যে আমাদের ইমেজটা যে আরও বেটার হবে। যেটা আমাদের একটা ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা ঘটবেই, কম হোক বেশি হোক, আমার চেষ্টা থাকবে যেটা মিনিমাইজ করা যায়। সুতরাং তদন্ত কমিটি ওনাদের প্রতিবেদন কিছু আসবে,
কিছু রেকমেন্ডেশন আসবে, সেই রেকমেন্ডেশনগুলো আমরা ফলো করি। আমার বিশ্বাস তার মধ্যে আমাদের অবস্থার আরও উত্তরণ করবে সে মনে করি। যিনি বলেছেন অথবা যার রেফারেন্সে বলছেন 19 বার এটা চিঠি দেওয়া হয়েছে, ওনার সাথে গতকাল আমার স্টেটের কথা হয়েছে। উনি বলেছেন ওনাকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, এরকম সংক্রান্ত কোনো তাগাদ দেওয়া হয় নাই। আর যে বলেন জিনিসপত্র আপডেট করার জন্য, আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা, এই বিল্ডিংয়ের এইটা নানা রকম মেনটেন্সের কাজ আমরা করি। বাট আপনার সব কিছু পাওয়ার পর তখন আপনি প্রায়োরিটি দেন। বাজেট তো লিমিটেড, প্রায়োরিটি করেন কোন জিনিসটা জরুরি, কোন জিনিসটা জরুরি না, কোন জিনিসটা অতি দরকার, কোন জিনিসটা কম দরকার, সেটা করে বাজেটের সাথে মিলে আমরা করি। আমাদের ফায়ার কমপ্লায়েন্স অথবা এর রিকোয়ারমেন্ট যা আছে তার মিনিমাম যেটা স্ট্যান্ডার্ড আছে আমরা সেটা তার বেশি মেনটেন করি। সেই মেনটেন করার জন্যই বাদ বাকি জিনিসপত্রগুলো আপনার তো এইভাবে আসছে। বাট আমি আপনাকে বলতে পারি যে রেফারেন্সে বলেছেন তার সাথে 3% কথা হয়েছে, এরকম কোনো 19 অথবা যেটা আসলে সেটা না। সুতরাং এর মধ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা একটা জিনিস যদি স্পেসিফিক না জানি, এই যে নানা রকম সোশ্যাল মিডিয়া স্পেশালি যে গুজব কথা যে জিনিসগুলো হয়, এই দেশের স্বার্থে আমাদের সবার স্বার্থে এই গুজবগুলো যেন আমরা না ছড়াই। নিশ্চয়ই কারো ভুল আছে, আমার আপনার হয়তো কার অথবা হতে পারে অথবা নাও হতে পারে, প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে, অন্যভাবেও হতে পারে। একটা তদন্ত কমিটি তার মধ্যে আসুক, তার আগ পর্যন্ত আমরা গুজবের জন্য কান না দিই এবং গুজবের জন্য না ছড়াই। আমি প্লাস আমার কলিগরা মোটামুটি সেখানে উপস্থিত ছিলাম। ভাবলাম হয়তো এমন হতে পারে, এটা আমার দৃষ্টিগোচর হয় না, এরকম ঘটনা ঘটেছে নাকি। আমি নিজে আমার প্রাইমারি একটা তদন্ত করেছি। পরে ডিজি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আছে, ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, করে বললাম যে আপনাদের ফায়ার ভেহিকেল অথবা এনি অফ দ্য এজেন্সি কারো কোনো ফায়ার ভেহিকেল কি ঢুকতে পারে নাই, এরকম ঘটনা ঘটেছে নাকি। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারাও ইন পার্সন যোগাযোগ করবেন। নান অফ দেম, কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতরে ঢুকতে দিয়ে বাধা দেওয়া হয়েছে। শুধু একটা ঘটনা ঘটেছে, ফায়ার ফাইটিং ভেহিকেল অনেকগুলো অ্যাপারেটাস থাকে, নানা রকম ভেহিকেল থাকে। কোনোটা আছে পানি দেয়, কোনোটার মধ্যে ফোম দেয়, এবং কোনোটা আছে যে কেমিক্যাল কন্ট্রোল করার জন্য স্পেশাল কিছু জিনিসপত্র ক্যারি করে। ওদের দুইটা ভেহিকেল আছে যেটার ভিতরে অক্সিজেন লিকুইড অথবা ফোম টাইপের থাকে, সে অক্সিজেন দুইটা ভেহিকেল আছে। সেই দুইটা ভেহিকেল 8 নম্বর গেটে বাইরে রাখা হয়েছে। আমি ডিজিকে বলেছিলাম যে আপনাদের যে ভেহিকেলকে বাইরে রাখা হয়েছে কেন, বললো যে এইটা দাহ্য পদার্থ বিবেচনায় এই ভেহিকেল দুটো আগুনের কাছে রাখা হয় না। আর যদি দরকার পড়ে তাদের স্পেশাল ইনস্টিটিউশনে কেমিক্যাল নামানোর জন্য অথবা কোনো কর্মী অসুস্থ হয়ে গেলে যে তাদের অক্সিজেন দেওয়ার জন্য সেই ভেহিকেল দুটো রাখা হয়। সুতরাং সেই ভেহিকেল দুটো বাইরে ছিল। এছাড়া কোনো রকম ভেহিকেল, ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল কোনোভাবে বাধা দেওয়া হয় নাই। আমি একটা রিকোয়েস্ট করবো, ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল এসেছিলো আমাদের বাইরে, এয়ারফোর্স থেকে এসেছিলো, নেভি থেকে এসেছিলো, সিভিল ডিফেন্স থেকে এসেছিলো, ফায়ার ফাইটিং সিভিল ডিফেন্স। আপনি প্রত্যেকটা কর্তৃপক্ষের আপনি যোগাযোগ করেন, যদি কেউ আপনাকে বলে তাদের ভেহিকেল ঢুকতে দেয় না, তাহলে আমি সাবসিকুয়েন্টলি আমি দেখবো। বাট ফায়ার ফাইটিংয়ে যেটা আছে সেই দাবিটা যারা বলেছেন সেটা সত্য নয়। হোস পাইপ কিন্তু প্রচুর হোস পাইপ ছিল, তার জন্য দেখা যায় কি অন্যান্য গাড়িগুলো যেতেও হোস পাইপ ফেটে গিয়েছে, সেই ঘটনাও ঘটেছে। তো হোস পাইপ ব্যবহার করে না সেই জিনিসটা মনে হয় সত্য না। আপনারা যেখানে ছিলেন ছবি আছে, আমরাও ছিলাম। এত হোস পাইপ, যে হোস পাইপ অনেক সময় গাড়ি ঘোড়া যেতে ডিস্টার্ব হয়েছিল, অনেকগুলো হোস পাইপ ফেটে গিয়েছে, যেহেতু হোস পাইপ ভিতরে পানি ছিল যখন গাড়ি গিয়েছে। আমাদের জি আমাদের ভেহিকেল যে আছে তারা সমস্ত ব্যবস্থাটা নিয়েছে। ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম যে সামনে কিছু কার্গো ছিল, তার জন্য স্তূপগারা ছিল, তার জন্য যেতে পারে না। আর স্ট্রাকচারটা ভেঙে যে ভিতরে ঢুকে, এটা একটা লোহার স্ট্রাকচার ছিল, ভেঙে কেটে ভিতরে ঢুকে যায় না। আপনি এখনও যে দেখতে পারেন স্ট্রাকচারটা বেশ মজবুত, এটা ভিতরে কেটে ভিতরে ঢুকা যায় না, এর জন্য এটা একটা ব্যাপার ছিল। আর আমাদের যে ভেহিকেলগুলো ছিল এই ভেহিকেলের ভিতরে সবচেয়ে ভালো ভেহিকেল যেটা আপনি জানেন রোজেনবাওয়ার, আমি জানি না আপনারা ছিলেন নাকি, আমার চোখের সামনে সে 2 বার ফোমও ইউজ করেছে, এবং হোস পাইপ থেকে শুরু করে মনে করেন পাউডার, ফোম, ওয়াটার, সমস্ত রকম জিনিসপত্র তারা ইউজ করেছে। সেটা আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আর আপনারা যারা ছিলেন তারা দেখেছেন। সুতরাং হোস পাইপ ব্যবহার করে নাই এই দাবিটা আমার মনে হয় সত্য না।